দরজা খুলে অপু অফিসের উদ্দেশ্যে বের হতেই চমকে উঠে দরজার সামনে দাঁড়িয়ে গেল। সিঁড়ি বেয়ে হেলে দুলে আস্তে আস্তে লিফটের দিকে আসছে জোনাকি ভাবি। অপুকে দেখে মুচকি একটা হাসি দিল। অপু এমনিতেই আগে থেকে জোনাকির উপরে ক্র্যাশ খেয়ে আছে। জোনাকির হাসি দেখে তো মনের ভেতরে লাড্ডু ফুটতে লাগলো। জোনাকির পা থেকে মাথা পর্যন্ত বারবার তাকাচ্ছে আর কামনা বাসনায় উন্মাদ হয়ে উঠছে। জোনাকিও রোমান্টিক মুডে আস্তে আস্তে অপুর সামনে এগিয়ে আসছে। এমন সময় বাসার ভেতর থেকে একটা হাত বের হয়ে আসলো। অপুর কলার ধরে কিছু বোঝার আগেই টান দিয়ে বাসার ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। জোনাকি কিছুটা অবাক হয়ে গেল। অপুকে টানতে টানতে ড্রয়িং রুমের ভেতরে ঢুকিয়ে রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে অপুর দিকে তাকিয়ে অপুর স্ত্রী ইভামনি বলল, কয়লা ধুলে কখনো ময়লা যায় না, তোমার স্বভাবও কোনোদিন ভালো হবে না। অপু কাপা কাপা গলায় বলল, আমি আবার কি করলাম? আমি তো অফিসে যাচ্ছিলাম। তুমি জোনাকি ভাবির দিকে হা করে তাকিয়েছিলে কেন? আর জোনাকি তোমাকে দেখে মুচকি মুচকি হাসছিল কেন? আমি কখন জোনাকির দিকে তাকিয়েছি? তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? আমার সাথে একদম নাটক করবে না। আমি তোমাকে হারে হারে চিনি। আচ্ছা, জোনাকির মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? তাকাও, আমার পা থেকে মাথা পর্যন্ত দেখবে। যেভাবে এত সময় জোনাকিকে দেখেছো, আমি তো সব সময় তোমাকে দেখি। বিশ্বাস করো, আমি আর কাউকে কখনো তোমার মতো করে দেখি না। আবার বলছি, নাটক করো না। একটু আগে বাসা থেকে বের হওয়ার আগে তোমার সাথে আমার কি হয়েছিল একটু মনে করে দেখো তো। দুজন দুজনকে জড়িয়ে ধরে কিছু সময় মিষ্টি মুখ করলো। তারপর দুজন দুজনকে ছেড়ে দিয়ে ইভামনি বলল, সারা দিনের এনার্জি দিয়ে দিলাম। ডানে বামে অনেক বসন্তের কোকিল থাকে, কাকের বাসায় ডিম পাড়তে চায়। ভুলেও কোনো কোকিলের দিকে তাকাবে না, মনে থাকে যেন। এবার অফিসে যাও। আচ্ছা আসি বলে অপু বাসা থেকে বের হয়ে গেল। কি মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে। তারপরও তুমি ডানে বামে তাকালে কেন? আসলে তুমি যেটা ভাবছো এমন কিছু না। আবারও বলছি, নাটক করো না। দেখো ইভা, আমার অফিসের সময় হয়ে গেছে। আমি এখন অফিসে যাই। তোমার নিজের ব্যবসা, 1 ঘন্টা পরে গেলেও কোনো সমস্যা না। কারো কাছে তোমার জবাবদিহি করতে হবে না। কিন্তু তুমি এত তাড়াহুড়ো করছো কেন? প্রতিদিন এত সকাল সকাল অফিসে যাও কেন? নিশ্চয়ই অফিসে নতুন মেয়েকে নিয়োগ দিয়েছো। শুধু সন্দেহ করো। আমি যা করি না তা নিয়েও সন্দেহ করো। আজ অফিসে যেতে পারবে না। সারাদিন আমার সামনে সামনে থাকবে আর আমার পা থেকে মাথা পর্যন্ত বারবার কামনার চোখে চেয়ে চেয়ে দেখবে। এটা কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। আর তুমি যেটা করো সেটাকে কি বলে? আমি তো বললাম আমি এমন কিছু করিনি। আবারও বলছি, নাটক করবে না। আমি যা বলেছি তাই করবে। সারাদিন আমার পা থেকে মাথা পর্যন্ত দেখবে। আর এটাই শুধু ভাববে বাহিরের মহিলাদের চেয়ে আমার সারা শরীরের কোনো অংশে কম আছে কিনা। আহা, তোমার আরো বেশি আছে। তাহলে বাহিরের মহিলাদের দিকে তাকাও কেন? আরে আমি তাকাই না তো। লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। আমাকে অফিসে যেতে দাও। লুক অ্যাট মি। অপু ভীষণ বিরক্ত হয়ে গেল। এমন সময় কলিং বেল বেজে উঠল। ইভা বলল, এখন আবার কে আসলো? আচ্ছা আমি গিয়ে দেখি কে এসেছে। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি গিয়ে দেখছি। বলেই ইভা মেইন দরজার দিকে চলে গেল। মেইন দরজা খুলতেই জোনাকিকে দেখে ইভা কিছুটা অবাক হয়ে গেল। জোনাকি হাসি মুখে বলল, ভাবি, আমি অনেক সময় বাহিরে দাঁড়িয়েছিলাম। শেষ পর্যন্ত কলিং বেল টিপতে বাধ্য হলাম। আপনি বাহিরে দাঁড়িয়েছিলেন কেন? আর এখন কলিং বেল টিপছেন কেন? আমি আসলে আপনার হাজবেন্ডের জন্যই দাঁড়িয়েছিলাম। কথাটি শুনে ইভার মাথা মেজাজ গরম হয়ে গেল, কিন্তু নিজেকে কন্ট্রোল করে বলল, আমার স্বামীর কাছে আপনার কাজ কি? আসলে ভাবি, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। আপনাদের গাড়ি আছে, তাই যদি আমাকে অফিস পর্যন্ত একটু লিফট দিত। এমন সময় অপু ড্রয়িং রুম থেকে বের হয়ে এসে বলল, ভাবির গাড়ি যখন নষ্ট হয়েছে তখন তাকে একটু লিফট তো দেওয়াই যায়। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি অফিসের দিকে যাচ্ছি। কথাটি শোনা মাত্রই ইভার চোখ বড় বড় হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করে ভদ্রতা বজায় রাখার জন্য সেন্সলেস হওয়ার নাটক করে মাথায় হাত দিয়ে বেহুশ হয়ে ফ্লোরে পড়ে গেল। জোনাকি আর অপু দুজনেই চমকে উঠল। ইভার জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। অস্থির হয়ে দুজনেই ইভাকে ধরে তোলার চেষ্টা করলো। অপু বারবার ডাক দিচ্ছে, কিন্তু ইভার জ্ঞান ফিরছে না। দুজনে হাতে হাতে ধরে তুলে বেডরুমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ও শুয়ে দিয়ে অপু বারবার চেষ্টা করছে ইভার জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু কিছুতেই ইভার জ্ঞান ফিরছে না। কি করবে অপু? অস্থির হয়ে উঠল। জোনাকি বলল, ভাই আপনি ডাক্তারকে ফোন দিন। ভাবির যে অবস্থা, না হয় মেডিকেলে নিয়ে চলুন। দেখছি ভাবি কি করা যায়। আপনার তো অফিসের সময় হয়েছে, আপনি অফিসে যান। আমাকে নিয়ে ভাববেন না। ভাবি অসুস্থ, আমি তার পাশে বসছি। আপনি ডাক্তার নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি ডাক্তার নিয়ে আসছি। বলেই অপু বিছানা থেকে উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। জোনাকি পাশে বসলো। ইভা মিটিমিটি চোখে জোনাকির দিকে তাকাচ্ছে। জোনাকি ইভার মাথায় হাত বুলাতে লাগলো। মনে মনে বলল, এই মহিলার হাত থেকে বাঁচার জন্য নাটক করলাম, আর এই মহিলা এখন আমার বেডরুম পর্যন্ত এসেছে। আমাকে এখনো অজ্ঞান থাকতে হবে। শেষ পর্যন্ত দেখতে হবে অপু এই জোনাকির সাথে কি করে। অপু দরজার বাইরে এসে হঠাৎ তার মনে পড়ল, ইভার বড় ভাইয়ের স্ত্রী তো ডাক্তার, তাকে কল দিলে কেমন হয়। ভাবতে ভাবতে পকেট থেকে মোবাইল বের করে ইভার বড় ভাবি ডক্টর সুলতানাকে কল দিল। ডক্টর সুলতানা তখন চেম্বারে ছিল। অপর প্রান্ত থেকে কলটা রিসিভ করতেই অপু সালাম দিয়ে ঘটনা সবকিছু খুলে পড়ল। ডক্টর সুলতানা বলল, তুমি টেনশন করো না, আমি এক্ষুনি আসছি। তুমি একটু ওর চোখে মুখে পানি ছিটা দাও, দেখো জ্ঞান ফেরে কিনা। আচ্ছা ভাবি, আমি পানি ছেটা দিচ্ছি। বলেই অপু কলটা কেটে দিয়ে আবার বাসার ভেতর প্রবেশ
প্রবেশ করলো। বেডরুমের ভেতর প্রবেশ করতেই জোনাকি বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, ভাই এখনো তো জ্ঞান ফিরছে না, আপনি ডাক্তারকে খবর দিয়েছেন? হ্যাঁ, আমি ডাক্তারকে ফোন দিয়েছি, একটু পর চলে আসবে, আপনি চলে যান, আপনার অফিসে লেট হয়ে যাচ্ছে। ইভা হালকা চোখ মেলে দুজনের কথা শুনছিল, আর অপুর এমন আন্তরিকতা দেখে রাগে কিছুটা ফোঁসফোঁস করছিল। আচ্ছা ঠিক আছে ভাই, একটু খেয়াল রাখবেন, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। বলেই দুজন রুম থেকে বের হয়ে গেল। ইভা লাফ দিয়ে উঠে বসলো। তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে দরজার সামনে উকি মেরে দেখতে লাগলো অপু আর জোনাকি কি করে। অপু আর জোনাকি দরজার সামনে আসলো। ইভা রুমের পর্দা ফাঁকা করে দেখছে দুজনে হাসি খুশি আন্তরিকভাবে অপু জোনাকিকে বিদায় দিল। ইভা মনে মনে ভাবলো, আজ আমি বাসায় না থাকলে একটা অঘটন ঘটত। অপু দরজা বন্ধ করে বেডরুমের দিকে আসবে, ইভা দৌড়ে এসে আবার শুয়ে অজ্ঞান হওয়ার ভান করে শুয়ে পড়ল। অপু বেডরুমের দরজার সামনে এসে বেডরুমের ভেতরে প্রবেশ করবে, এমন সময় আবার কলিং বেল বেজে উঠল। অপু মনে মনে ভাবলো, আবার কে আসলো। ইভাও আবার চমকে উঠল। বিছানা থেকে নেমে মনে মনে বলল, এবার মনে হয় জোনাকি এসেছে, এবার নিশ্চয়ই কোনো অকাম কুকাম করবে। ভাবতে ভাবতে দরজার সামনে এসে পর্দার উপর হাত দিল। ভাবতে ভাবতে অপু আবার মেইন দরজার দিকে চলে গেল। দরজা খুলতেই ডক্টর সুলতানা বাসার ভেতরে প্রবেশ করলো। অপু বলল, ভাবি এসেছেন, চলুন বেডরুমে চলুন। ইভার এখনো জ্ঞান ফেরেনি। এমন সময় ডক্টর সুলতানা বেডরুমের দিকে তাকাতেই দেখতে পেল পর্দা ফাঁকা করে ইভা তাদের দিকে তাকাচ্ছে। ডক্টর সুলতানা মনে মনে বলল, কি ব্যাপার? অপু বলল, ইভা অসুস্থ, বেহুশ হয়ে পড়ে আছে, আর আমি তো দেখলাম ইভা পর্দার ফাঁকা দিয়ে ঝুঁকি মারছে। অপু বলল, ভাবি আপনি কি কিছু ভাবছেন? না না, কিছু ভাবছি না। আচ্ছা অপু, ইভার সাথে কি তোমার কোনো ঝগড়া হয়েছে? না ভাবি, কোনো ঝগড়া হয়নি, আমি অফিসে যাচ্ছিলাম, হঠাৎ ইভা মাথা ঘুরে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, চলো রুমে চলো। বলেই সামনে পা বাড়াতেই ইভা দৌড়ে আবার বিছানার কাছে এসে বিছানায় উঠে অজ্ঞানের ভান ধরে শুয়ে পড়ল। অপু ও ডক্টর সুলতানা রুমের ভেতর প্রবেশ করলো। ডক্টর সুলতানা বিছানার উপর বসলো, ইভার হাত ধরে পালস চেক করলো, তারপর অপুর দিকে তাকিয়ে মলিন মুখে বলল, সমস্যা তো গুরুতর, আমার মনে হয় না 2-1 দিনের মধ্যে জ্ঞান ফিরবে। অপু অবাক হয়ে বলল, কি বলছেন ভাবি? একটা মানুষ কিভাবে 2-3 দিন অজ্ঞান হয়ে থাকে? ওকে আমি মেডিকেলে নিয়ে যাই, যেভাবেই হোক সুস্থ করতে হবে। আহা, আমি ডাক্তার, আমি তো রোগীর পালস দেখেই বুঝতে পেরেছি ও মারাত্মক রোগে আক্রান্ত। তুমি একটা কাজ করো, ও বেহুশ পড়ে থাকুক, তুমি আর আমি ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে আজ দুপুরে লাঞ্চ করে আসি। ভাবি, আপনার মাথায় কি সমস্যা হয়েছে? আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রীকে ফেলে রেখে আমি আপনার সাথে দুপুরে লাঞ্চ করতে যাব? ভাবির এমন কথা শুনে ইভার আগে যেন গড়গড় করছে। ডক্টর সুলতানা আবার বলল, অপু আমি কিন্তু ইভার থেকে কম সুন্দরী নই, আমার মতো সুন্দরীকে নিয়ে কতজনে হোটেলে যেতে চায়, তুমি আমাকে নিয়ে চাইলেই যেতে পারো, কেউ জানবে না। ইভা তো অজ্ঞান, এটা অনেক বড় একটা সুযোগ, তা না হলে তোমাদের গেস্ট রুমেও আমাকে নিয়ে যেতে পারো। ডক্টর সুলতানের কথা শুনে অপু হা করে তাকিয়ে রইল, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। কিন্তু ইভা আর সহ্য করতে পারলো না, লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলল, ভাবি তোমাকে আমি খুব ভালো মেয়ে মনে করতাম, কিন্তু তোমার চরিত্রে তো সমস্যা আছে। ছি ছি, তুমি শেষ পর্যন্ত আমার স্বামীর দিকে নজর দিয়েছো। ইভাকে সুস্থ দেখে অপু অবাক হয়ে তাকিয়ে আছে, আর ডাক্তার সুলতানা হাসতে হাসতে বলল, অপু এবার বুঝতে পেরেছো, সুস্থ মানুষ যদি অজ্ঞান হওয়ার ভান করে তাকে তুমি 2-3 দিনে কেন 2 সপ্তাহেও জ্ঞান ফিরাতে পারবে না। ইভা অজ্ঞান ছিল না, ও নাটক করেছে। ইভা বুঝতে পারলো তার ভাবি এত সময় যা করেছে তার জ্ঞান ফেরানোর জন্যই করেছে। ইভা খুব লজ্জা পেল। অপু বলল, ইভা ভাবি এসব কি বলছে? তুমি কি তাহলে অজ্ঞান হওনি? তাহলে এত সময় নাটক করলে কেন? ডক্টর সুলতানা বলল, আমি যতটুকু বুঝলাম ও তোমাকে প্রচন্ড ভালোবাসে আর সন্দেহ করে। ভাবি এটা ঠিক কথা, ও আমাকে প্রচন্ড সন্দেহ করে। কি ব্যাপার ননদি, আমার ননদ জামাইটাকে সন্দেহ করে কেন? এবার কি বুঝতে পেরেছো আমার মতো সুন্দরীকে নিয়ে তোমার স্বামী গেস্ট রুমে যেতে চায় না? তোমার স্বামী কতটা লয়াল? ইভা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ভাবি বুঝতে পেরেছি। বুঝতে পারলে একটা কথা বলি শোনো, অতিরিক্ত সন্দেহ কিন্তু হিতে বিপরীত হতে পারে, তাই সন্দেহ করো কিন্তু অতিরিক্ত নয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এবার অপুর কাছে মাপ চাও, তুমি অপুকে সকাল থেকে অনেক প্যারায় রেখেছো। ইভা দুহাত জোর করে অপুর কাছে ক্ষমা চাইল, কিন্তু অপু অভিমান করে আছে। এই টোনাটনির মান অভিমান দেখে ডক্টর সুলতানা মুচকি মুচকি হাসছে। প্রিয় ভিউয়ার্স, আমরাও মনে করি ভালোবাসায় অতিরিক্ত সন্দেহ থাকা কখনো হিতে বিপরীত ঘটতে পারে, তাই কোনো কিছু না জেনে না বুঝে একটা মানুষকে সন্দেহ করাটা উচিত নয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।